আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আসো ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব, যে অধ্যায়টি ইতিপূর্বে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের চমৎকারভাবে বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে কেমিস্ট্রির অন্যান্য অধ্যায়গুলো তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো চ্যাপ্টারটির নাম তোমরা জানো রাসায়নিক বিক্রিয়া, জারণ এবং বিজারণ। গতদিনকে আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছিলাম, বিস্তারিত কথা বলছিলাম। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার পূর্ণ অর্থ বা রাসায়নিক বিক্রিয়া কী ধরনের তাৎপর্য বহন করে সেই বিষয়টি আমি তোমাদের উপস্থাপন করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবো। আলোচনার টপিকটা হলো রাসায়নিক বিক্রিয়ার পূর্ণ তাৎপর্য। অর্থাৎ একটা রাসায়নিক সমীকরণ কি কি তথ্য উপাত্ত আমাদের সামনে এক্সপ্লেন করতে পারে, ব্যাখ্যা করতে পারে, বলতে পারে, সেই তথ্য উপাত্তগুলো হলো একটা রাসায়নিক সমীকরণের তাৎপর্য। এটি রাসায়নিক সমীকরণের তাৎপর্যকে আমরা দুভাগে ভাগ করি। একটা হলো গুণগত তাৎপর্য, তিন নম্বর হলো পরিমাণগত তাৎপর্য। এই গুণগত তাৎপর্য এবং পরিমাণগত তাৎপর্য তোমাদের ভালোভাবে বুঝতে হবে। গুণগত তাৎপর্য একটা রাসায়নিক সমীকরণ কি বিষয় এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে। পরিমাণগত তাৎপর্যে একটা রাসায়নিক সমীকরণ কি কি তথ্য উপাত্ত আমাদের সামনে দিয়ে থাকে সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সুস্পষ্টভাবে জানবো। তো প্রথমে গুণগত তাৎপর্য। গুণগত তাৎপর্যের জন্য আমি একটি বিক্রিয়া তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে তোমার পানি তৈরি হয়। বিক্রিয়াটি সমতা করলে এই বিষয় দাঁড়াবে। তো গুণগত তাৎপর্যে সাধারণত বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের নামগুলো উল্লেখ করতে হয়। তাহলে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। এর আগে তোমাদের রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেনকে কেন আমরা H2 লিখলাম, অক্সিজেনকে কেন আমরা O2 লিখলাম সেই বিষয়ে তোমাদেরকে বলা হয়েছে। আবারও স্মরণ করাই দিচ্ছি তোমাদের। রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেনকে H2, অক্সিজেনকে O2 দ্বারা উপস্থাপন করা হয়, প্রকাশ করা হয় এই জন্য যে এই সকল গ্যাসীয় পদার্থগুলো হলো দ্বিপরমাণু, অর্থাৎ এদের একটি অণুতে দুটো পরমাণু বিদ্যমান। তো তাহলে দেখো, প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণটাকে আমরা একটু জেনে নিই। এক বা একাধিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিত পরিবর্তন, যাদেরকে কিছু গাণিতিক চিহ্নের মাধ্যমে বর্ণনা করা যায়, প্রকাশ করা যায়, তাদেরকে আমরা রাসায়নিক সমীকরণ বলি। নিশ্চয়ই এই যে কিছু প্রতীক, কিছু সংকেত ব্যবহার করা হয়েছে। H2টা হলো হাইড্রোজেনের সংকেত, কিন্তু H হলো হাইড্রোজেনের প্রতীক। O2টা হলো অক্সিজেনের সংকেত, কিন্তু O হলো অক্সিজেনের প্রতীক। একইভাবে পানির সংকেত তোমাদের জানা আছে H2O। এটিকে রাসায়নিক সমীকরণ বলছে। এবং কিছু গাণিতিক চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে অ্যারো চিহ্ন আছে। আমরা উভয় পক্ষে সমতা যেহেতু বিধান করেছি, আমরা অ্যারো চিহ্নের পরিবর্তে আমরা সমান চিহ্নটা মনে রাখবেন। একটা রাসায়নিক সমীকরণে যখন তুমি সমান চিহ্ন প্রয়োগ করবে, তখন অবশ্যই বাম পক্ষের এবং ডান পক্ষের পরমাণু সংখ্যা তোমাকে অবশ্যই সমান দেখাবে। আর যদি সমান চিহ্ন ব্যবহারের পরিবর্তে তুমি যদি অ্যারো চিহ্ন প্রয়োগ করো, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের পরমাণু সংখ্যা সমান না দেখালেও চলবে। সেক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদকে যথাযথভাবে তোমাকে উপস্থাপন করতে হবে বা লিখতে হবে। যাই হোক, গুণগত তাৎপর্যে তোমরা স্পষ্ট বুঝতে পারলে যে বিক্রিয়ক পদার্থের নাম এবং উৎপাদ পদার্থের নাম তোমাদের বলতে হবে। সমান চিহ্নের বাম দিকের পদার্থগুলোকে বিক্রিয়ক বলে, ডান দিকের পদার্থগুলোকে উৎপাদ বলে। তাহলে অবশ্যই হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। পরিষ্কার? গুণগত তাৎপর্য আমাদের কাছে পরিষ্কার। গুণগত তাৎপর্যের ক্ষেত্রে আরো কিছু বিষয় সম্পৃক্ত রয়েছে, যে বিষয়গুলো তোমাদের জানতে হবে।
কোনো কোনো ক্ষেত্রে তোমার এল এর কথা উল্লেখ থাকতে পারে, এস এর কথা উল্লেখ থাকতে পারে, তারপরে জি এর কথা উল্লেখ থাকতে পারে বিক্রিয়ক এবং উৎপাদের পদার্থের সাথে। এর তো হলো লিকুইড, এস তো হলো সলিড, জি তো হলো গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ। আবার কোনো কোনো সময় এই অ্যারো চিহ্নের উপরে একটা ত্রিভুজ চিহ্ন ব্যবহার করা হয়, এই ত্রিভুজ চিহ্ন দ্বারা বোঝানো হয় ওই বিক্রিয়ায় তাপ শক্তি তৈরি করতে হবে। ফর এক্সাম্পল দেখো পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটকে তুমি যদি তাপ দাও পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন হয়। তাহলে এই ত্রিভুজ চিহ্নের তাৎপর্য হলো এই ত্রিভুজ চিহ্ন দ্বারা কেমিস্ট্রির পরিভাষায় তাপ শক্তিকে বোঝানো হয়। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দিই তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু প্রভাবকের কথা উল্লেখ থাকতে পারে, যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই পরস্পর বিক্রিয়া করে, এটা উভমুখী চিহ্ন, এটা উভমুখী বিক্রিয়া করে আগুনের উৎপাদন করে, এখানে আয়রন প্রভাবক হিসাবে কাজ করে। এভাবে গুণগত তাৎপর্যের মূল কথাটা ছিল আমাদের বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের যে নাম, সে নামটি তোমাকে উপস্থাপন করতে হবে। এর পাশাপাশি ত্রিভুজ চিহ্ন থাকতে পারে, এল লেখা থাকতে পারে, এস লেখা থাকতে পারে, জি লেখা থাকতে পারে, উভমুখী চিহ্ন থাকতে পারে, প্রভাবক থাকতে পারে, বিভিন্ন চাপের কথা উল্লেখ থাকতে পারে, টেম্পারেচারের কথা উল্লেখ থাকতে পারে। এই সকল বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবার আসলে পরিমাণগত তাৎপর্য। পরিমাণগত তাৎপর্যে আমি যে বিষয়টি তোমাদের বলতে চাই সেটি হলো 1 নম্বর পয়েন্ট হলো পরিমাণগত তাৎপর্যে বিক্রিয়ক এবং উৎপাদের এদেরকে মোল সংখ্যা অথবা অনুসংখ্যা অথবা আয়তনের মাধ্যমে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, বর্ণনা করতে হবে। তাহলে কি বললাম? অণু অথবা মোল অথবা তাহলে ঠিক আগের মতো গুণগত তাৎপর্যে তুমি বলেছো বিক্রিয়ক এবং উৎপাদের নামগুলো বলেছো। পরিমাণগত তাৎপর্যে প্রথম যে বিষয়টি আসলে অণু অথবা মোল অথবা আয়তন। অণু সম্পর্কে তোমাদের ধারণা আছে। মোলটা কি? মোলটা হলো গ্রাম আণবিক ভর। ছোট্ট করে একটু মোলটা তোমাদের করে নিই। মোল সমান হলো গ্রাম আণবিক ভর। অর্থাৎ যে কোনো পদার্থে সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, এই পদার্থের গ্রাম আণবিক ভরকে আমরা মোল বলি, সংক্ষেপে মোল বলি। আমি গতদিনকে সালফিউরিক অ্যাসিডের কথা তোমাদের বলেছি। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98, সুতরাং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হলো 1 মোল। আবার 32 গ্রাম অক্সিজেন সমান হলো 1। তাহলে আমাদের কাছে পরিষ্কার কোনো পদার্থ সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। সেই মৌলিক এবং যৌগিক পদার্থের যেটা গ্রাম আণবিক ভর তাকে সংক্ষেপে আমরা 1 মোল বলি। 1 মোল। উদাহরণ হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হল 98, সুতরাং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 মোল। 32 গ্রাম অক্সিজেন সমান 1। তাহলে পরিমাণগত তাৎপর্য তুমি যদি বলো তাহলে বলবা যে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করে। 2 অণু পানি উৎপন্ন করে। আমি অনুসংখ্যাটি কমপ্লিট করলাম। আগে আবারও বলতেছি, এখানে বাম দিকে সহজগত আছে 2 আছে, তাহলে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করে। যদি তুমি মোল সংখ্যা দিয়ে বলতে চাও, মোল দিয়ে বলতে চাও, তাহলে বলবা 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। যদি আয়তন দিয়ে বলতে চাও, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ যদি গ্যাসীয় পদার্থ হয়, সেক্ষেত্রে সাধারণত আয়তন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে তুমি বলবা একই জিনিস, 2 আয়তন হাইড্রোজেন
1 আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন পানি। আশা করি পরিমাণগত তাৎপর্যের প্রথম যে কন্ডিশন, প্রথম যে শর্ত, সেই শর্তটা তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর শর্ত হলো যে বিক্রিয়কের পরমাণু সংখ্যা সমান উৎপাদের পরমাণু সংখ্যা। 2 নম্বর শর্ত বললাম যে বিক্রিয়কের পরমাণু সংখ্যা সমান উৎপাদের পরমাণু সংখ্যা। সহজ কথায় সমান চিহ্নের বাম দিকের পরমাণু যতটি থাকবে, সমান চিহ্নের ঠিক ডান দিকে ততটি পরমাণু। আসলে আমরা একটু দেখে নিই। মনে রাখবা, এই 2টা হলো কি অণুর সংখ্যা, আর এই 2টা হলো পরমাণু সংখ্যা। তাহলে আমরা অণু সংখ্যাকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে হলো হাইড্রোজেনের টোটাল পরমাণু সংখ্যা। মাঝখানে যোগ আছে, যোগ দিলাম। এখানে 1 অণু হাইড্রোজেন, 1 অণু 2 সমান হচ্ছে 4 যোগ 2 সমান হচ্ছে 6। তাহলে আমরা দেখলাম বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা হলো 6। এবারে আমরা উৎপাদের দিকে যাই। দেখো এই 2টা কিন্তু সবার উপরে আছে। হাইড্রোজেন আছে কয়টা? 2টা। অক্সিজেন আছে কয়টা? 1টা। তাহলে 2 গুণন 3 সমান হচ্ছে 6। এটা আমাদের কাছে পরিষ্কার। রাসায়নিক বিক্রিয়ায় সমান চিহ্নের বাম দিকে যতটি পরমাণু থাকবে, সমান চিহ্নের ডান দিকে ঠিক ততটি পরমাণু। এটা আমরা এই বিক্রিয়ার মাধ্যমে তোমাদের যথার্থতা প্রমাণ করে দিলাম। 3 নম্বর আসো, বিক্রিয়কের ভর সমান উৎপাদের ভর। তাহলে একবার পরমাণু সংখ্যা সমান বলবো আমরা, একবার ভরের সমান দেখাবো। এটাকে ভরের নিত্যতার সূত্র, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের ভর যতটুকু হবে উৎপন্ন পদার্থের ভর ঠিক ততটুকু হবে। তাহলে আমি একটু ভরটা তোমাদেরকে দেখাই দিই কিভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ভরটা সমান হচ্ছে। অর্থাৎ সমান চিহ্নের বাম দিকের ভর যত হবে, সমান চিহ্নের ডান দিকের ভর তত হবে। কিভাবে হবে দেখো, মনে রাখবা, হাইড্রোজেনের ভর হলো পারমাণবিক ভর হলো 1, অক্সিজেন হলো 16। এটি আমাদের জানা। আণবিক ভর বের করার জন্য আমাদের পারমাণবিক ভর কিছু মুখস্থ রাখতে হবে। আমার এখানে 2টো মৌলের পারমাণবিক ভর জানা প্রয়োজন, বিধায় আমি 2টো মৌল লিখলাম। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে এখানে দেখো, এখানে অণু আছে 2টা, হাইড্রোজেনের অণু সংখ্যা হলো 2, পরমাণু হলো 2, গুণন হচ্ছে ভর হলো কত? 1। মনে রাখবা, অণুর সংখ্যা গুণন পরমাণু সংখ্যা গুণন পারমাণবিক ভর। হাইড্রোজেন কাজ কমপ্লিট। নেক্সট, অক্সিজেনের একটি অণু আছে, অক্সিজেন এখানে 2টি পরমাণু আছে, অক্সিজেনের ভর কত? আবারও স্মরণ করা দিচ্ছি তোমাদের, অণুর সংখ্যা গুণন পরমাণু সংখ্যা গুণন পারমাণবিক ভর। তাহলে এইটুকু তুমি যদি ক্যালকুলেশন করো, 4 যোগ 32 সমান কত? তাহলে লেফট হ্যান্ড সাইডের ভর কত পেলাম? বিক্রিয়ক পদার্থের ভর পেলাম কত? 36। আমাদের বক্তব্য মোতাবেক বা রাসায়নিক সমীকরণের শর্ত মোতাবেক উৎপন্ন পদার্থের ভর অবশ্যই 36 হতে হবে। দেখো, এর আমরা ভরটা বের করে নিই। 2 সবার সাথে গুণ আছে, আমরা লিখে নিলাম। হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, হাইড্রোজেনের ভর হলো 1, যোগ অক্সিজেন আছে 1টা, অক্সিজেনের ভর হলো 16 সমান 2 যোগ 16 সমান 2 যোগ গুণন এখানে 18। এটা আমাদের কাছে পরিষ্কার, আমরা যথার্থতা বুঝতে পারলাম। রাসায়নিক সমীকরণের একটা রাসায়নিক সমীকরণ উদাহরণ তোমাদের সামনে দেওয়া হয়েছে, যার যেখানে তোমরা দেখতে পেলে বিক্রিয়ক পদার্থের ভর হলো 36, উৎপন্ন পদার্থের ভর হলো 36।
তাহলে আমরা একবার দেখলাম বিক্রিয়কের পরমাণু সংখ্যা উৎপাদের পরমাণু সংখ্যা সমান, বিক্রিয়কের ভর পূর্ণ পদার্থের ভরে সমান। নেক্সট আসো আমরা আর কিছু পয়েন্ট এখানে উপস্থাপন করতে পারি। এখানে হাইড্রোজেনের ভর হলো 2 গুণন 1, এখানে অক্সিজেনের ভর হলো 1 গুণন 2 গুণন সমান হচ্ছে 4, 2 এখানে হবে কত? 16 আর এটুকু ক্যালকুলেশন করলে তুমি কত পাবে? 36 গ্রাম। আর একটি শর্ত আমরা বলতে পারি কত ভাগ বিক্রিয় পরস্পর বিক্রিয়া করে কত ভাগ উৎপাদ উৎপন্ন করে। এখানে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে বা বিক্রিয়া করে 36 গ্রাম বায়ু উৎপন্ন করে। আশা করি রাসায়নিক সমীকরণের পূর্ণ অর্থ বা তাৎপর্য তোমাদের কাছে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এভাবে যে কোনো রাসায়নিক সমীকরণ তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে এবং এই প্রশ্নটি পরীক্ষা বারবার এসেছে। যে কোনো একটা রাসায়নিক সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের তাৎপর্য বিশ্লেষণ। তোমরা একটু বই থেকে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই প্রশ্নটি পরীক্ষায় আসলে অবশ্যই তোমরা যথার্থভাবে উপস্থাপন করতে পারবে, লিখতে পারবে। এরপরে আমরা একটু প্রভাবক নিয়ে কথা বলব। প্রভাবক এবং প্রভাবনটা কি? হোয়াট ইজ ক্যাটালিস্ট? ক্যাটালিস্টটা কি? ইংলিশে আমরা যাকে বাংলায় প্রভাবক বলি, ইংলিশে তাকে বলা হয় ক্যাটালিস্ট। অনেক সময় এনজাইমও বলা হয়, অনুঘটকও বলা হয়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটক নামক একটি শব্দ রয়েছে, যে ঘটকের নাম আমরা শুনেছি। যে ঘটকের কাজটি হলো বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন করে সে আগের অবস্থায় ফিরে যায়। ঠিক প্রভাবক, যাকে আমরা কেমিস্ট্রির ভাষায় প্রভাবক বলি, আর আমাদের প্রাত্যহিক জীবনে যে শব্দটি আমরা ব্যবহার করি ঘটক এবং প্রভাবক মূলত একই জিনিস। তো প্রভাবকটা হলো যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়াতে পারে অথবা কমাতে পারে, কিন্তু বিক্রিয়া শেষে তার ধর্মের তেমন কোনো পরিবর্তন, রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন, ভৌত ধর্মের পরিবর্তন হতে পারে, কিন্তু রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। সে সকল পদার্থকে বলা হয় প্রভাবক। আর প্রভাবক যে প্রক্রিয়ায় কাজ করে, অর্থাৎ প্রভাবকের ক্রিয়াকোষ করতে বলা হয় প্রভাবন। প্রভাবন হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রভাবক কাজ করে। আশা করি প্রভাবকটা বুঝেছ। অর্থাৎ বিক্রিয়ার গতিকে বাড়াবে অথবা কমাবে। প্রভাবকের ক্লাসিফিকেশন বা প্রভাবকের শ্রেণী বিভাগ হলো ধনাত্মক প্রভাবক। এখানে একটু খেয়াল করো, 2 নম্বর ঋণাত্মক প্রভাবক। আবিষ্ট প্রভাবক। 4 নম্বর হলো প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক। তো ধনাত্মক প্রভাবক তোমরা নামকরণ থেকে বুঝতে পারছো। ধনাত্মক মানে কি? যারা বিক্রিয়ার গতি বাড়ায়। তাহলে যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার গতিকে বাড়ায় দিতে পারে, তাদেরকে আমরা বলি ধনাত্মক প্রভাবক। ফর এক্সাম্পল, পটাশিয়াম ক্লোরেট, এই পটাশিয়াম ক্লোরেটের সাথে তুমি যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করো, তাহলে পটাশিয়াম ক্লোরেটকে নরমালি নিয়োজিত হয়ে তাপ দিলে যে অক্সিজেন মানে অক্সিজেন পাওয়া যায়, এর সাথে যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করি, তাহলে অক্সিজেন প্রাপ্তির হারটা বেড়ে যায়। অর্থাৎ অক্সিজেন অধিক পরিমাণে উৎপন্ন হয়। অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরেটের বিভাজন বা বিয়োজনটা বেড়ে যায়। সুতরাং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এক্ষেত্রে ধনাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক হলো কি? ধনাত্মক প্রভাবকের উল্টো, বিপরীত।
ধনাত্মক প্রভাবক যদি বিক্রিয়ার গতিকে বাড়াতে পারে, ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে কমায়। ঋণাত্মক প্রভাবকটা কি দেখো, এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। ঠিক এর সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিড যোগ করি, তাহলে এটি ঋণাত্মক প্রভাবক হিসাবে কাজ করবে এবং অক্সিজেন যে হারে নির্গত হচ্ছিল, যে হারে তৈরি হচ্ছিল, সেই হারটাকে কমাই দেবে, অর্থাৎ বিক্রিয়ার গতিটাকে স্লো করে দেবে, মন্থর করে দেবে। সুতরাং ফসফরিক অ্যাসিডটাকে আমরা বলবো কি ঋণাত্মক। আবিষ্ট প্রভাবক, আচ্ছা প্রভাবক, আবিষ্ট প্রভাবক, এটা সরি আমি একটু প্রভাবক সহায়কটা না লিখে আবিষ্ট প্রভাবক এখানে আমরা লিখি স্বয়ংক্রিয় প্রভাবক। স্বয়ংক্রিয় প্রভাবক। তবে আশা করি তোমরা ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে আলোচ্য বিষয়টা হলো স্বয়ংক্রিয় প্রভাবক। স্বয়ংক্রিয় শব্দের অর্থটা কি? যারা নিজে নিজে কাজ করতে পারে, স্ব মানে নিজ, আর স্বয়ংক্রিয় মানে যারা নিজে নিজে অ্যাকশনে যেতে পারে, কাজ করতে পারে, স্বয়ংক্রিয় প্রভাবক তাদের বলবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু বাইরে থেকে প্রভাবক আমরা যোগ করি, দিয়ে বিক্রিয়ার গতিকে বাড়াই অথবা কমাই। কিন্তু যদি এমনটি হয় রাসায়নিক বিক্রিয়ায় আমরা প্রভাবক বাইরে থেকে যোগ করলাম না, কিন্তু উৎপন্ন পদার্থের একটি পদার্থ প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হল, সেই উৎপন্ন পদার্থটিকে বলবো আমরা স্বয়ংক্রিয় প্রভাবক। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদন কোনো একটি পদার্থ প্রভাবক হিসাবে কাজ করে তাকে বলা হয় স্বয়ংক্রিয়। ফর এক্সাম্পল দেখো, এই অ্যাসিডটার নাম হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড। এই তিনটি পদার্থ প্রথমে বিক্রিয়ার গতিটা স্লো থাকে, ধীরে ধীরে সংঘটিত হয়। যেহেতু পটাশিয়াম সালফেট তৈরি হবে, ম্যাঙ্গানাস সালফেট তৈরি হবে, তৈরি হবে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে বিক্রিয়ক পদার্থ যখন টাইম টি সমান 0 মানে যখন শুরু হয়নি তখন একটা অবস্থা ছিল, যখন শুরু হলো তখন বেগটা ছিল খুব সীমিত। যেই মাত্র ম্যাঙ্গানাস সালফেট তৈরি হলো সেই মাত্র বিক্রিয়ার গতিটা বেড়ে গেল। আমরা বাইরে থেকে কোনো প্রভাব যোগ করি নাই, উৎপাদের একটি পদার্থ প্রভাবক হিসাবে কাজ করেছে। এই ম্যাঙ্গানাস সালফেটের যেটা ম্যাঙ্গানাস আয়ন, এটাই তোমার স্বয়ংক্রিয় প্রভাবক হিসাবে কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছ। এবারে আসা আবিষ্ট প্রভাবকটা কি? আবিষ্ট প্রভাবকটা হলো, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করি একটা পদার্থ এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই O2 তৈরি করে। বি অপর একটি পদার্থ যেটা অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া করে। তাহলে এ কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, বি কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাই। এবারে আমরা এর সাথে বি কে সংযুক্ত করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলাম, তখন দেখা যাচ্ছে এই বিটাও কিন্তু এবারে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে। এই বি পদার্থটি কার প্রভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলো? এর প্রভাবে অংশগ্রহণ করলো। সুতরাং একে বলবো আমরা আবিষ্ট প্রভাব। আবিষ্ট প্রভাব তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে উপস্থাপন করতে পারি, যদি কোনো পদার্থ অন্য কোনো পদার্থের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, যে পদার্থের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেই পদার্থটিকে বলবো আমরা আবিষ্ট প্রভাবক। আশা করি বুঝেছ। যদি আমরা একটু এটা হলো সোডিয়াম সালফাইড, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেটে রূপান্তরিত হয়। এটা হলো সোডিয়াম আর্সেনাইড, এটা অক্সিজেনের সাথে নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া করে না। কিন্তু
এই সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড এই দুটো পদার্থকে মিশ্রিত করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনেটে পরিণত হয়। নিশ্চয়ই সোডিয়াম আর্সেনাইড কার প্রভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে? সোডিয়াম সালফাইডের প্রভাবে। নিশ্চয়ই সোডিয়াম সালফাইডটা হলো আবিষ্ট প্রভাবক। আশা করি প্রভাবকের যে ক্লাসিফিকেশন, সংজ্ঞা এবং এর সাথে যে উদাহরণগুলো তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এর বাইরেও কিছু প্রভাবকের বিষয় আছে, যে বিষয়গুলো আমি তোমাদের একটু বলতে চাই। সেটা হলো প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক এই শব্দটিকে তোমরা একটু শাব্দিকভাবে বিশ্লেষণ করলেই তোমাদের কাছে সংজ্ঞা স্পষ্ট হয়ে যাবে। প্রভাবক সহায়ক, সহায়ক মানে সহযোগিতা করা। তোমরা অনেক সময় বাসে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ড্রাইভার কিন্তু গাড়ি চালায়, একবার কি করে ড্রাইভারকে সহযোগিতা করে। তো ঠিক প্রভাবক সহায়কটা হলো প্রভাবককে সহযোগিতা করবে। যেমন ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদনের সময় আয়রন চূর্ণ প্রভাবক হিসাবে কাজ করে। এর সাথে মলিবডেনাম একটা মৌলিক পদার্থ, যে পদার্থটি যোগ করলে রেট অফ রিয়াকশনটা বেড়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের মাত্রাটা বেড়ে যায়। মনে রাখবে, প্রভাবক সহায়ক সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে না। প্রভাবক সহায়ক মূলত প্রভাবকের ক্ষমতাটাকে বৃদ্ধি করে। নিশ্চয়ই আয়রনটা হলো প্রভাবক এবং মলিবডেনামটা হলো প্রভাবক সহায়ক। এরপর আসে প্রভাবক বিষ। প্রভাবক বিষ তোমরা জানো, একটা প্রাণী যদি বিষ প্রয়োগ করা হয় তার উপর, অথবা সে বিষ ইচ্ছাকৃতভাবে সেবন করে, তাহলে সে মারা যায়। ঠিক তেমনি যে সকল পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, লোপ করে দেয়, মেরে ফেলে, নষ্ট করে দেয়, তাকে আমরা বলবো প্রভাবক বিষ। ফর এক্সাম্পল, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় এই সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করার সময় প্লাটিনাম জন্য প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু এর মধ্যে যদি আর্সেনিক অক্সাইড কিছু অপদ্রব্য মিশ্রিত থাকে, তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের হারটা কমে যায় এবং প্লাটিনামের কার্যকারিতা অনেকাংশে লোপ পেয়ে যায়। প্লাটিনাম প্রভাবক আর আর্সেনিক অক্সাইডটা হলো প্রভাবক বিষ। কেন প্রভাবক বিষ? কারণ হচ্ছে আর্সেনিক অক্সাইড প্লাটিনামের প্রভাবন ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। আশা করি প্রভাবক বিষ, প্রভাবক সহায়ক সম্পর্কে এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় এটা মাঝে মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে। আমি তোমাদের সামনে প্রভাবকের ক্লাসিফিকেশন এবং উদাহরণ নিয়ে আলোচনা করলাম, রাসায়নিক বিক্রিয়ার পূর্ণ অর্থ বা তাৎপর্য নিয়ে আলোচনা করলাম। তোমরা শিল্পক্ষেত্রে প্রভাবকের 3টি বা 5টি ব্যবহার তোমরা বই থেকে দেখবে। রাসায়নিক সমীকরণ সীমাবদ্ধতাগুলো কী কী সেটা তোমরা একটু বই থেকে দেখবে। প্রভাবকের বৈশিষ্ট্য কি সেটা তোমরা বই থেকে দেখবে। আমি জারণ সংখ্যা নির্ণয় নিয়ে একটু কথা বলবো তোমাদের মুসলিম মধ্যে। আমরা প্রশ্নটা আমি এভাবে উপস্থাপন
সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হিসাব করো। এখানে প্রসঙ্গত উল্লেখ্য কয়েকটি মৌলের জারণ সংখ্যার মান তোমাদের মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেনের জারণ সংখ্যার মানটা হলো +1, সোডিয়ামের জারণ সংখ্যার মানটা হলো +1, পটাশিয়ামের জারণ সংখ্যার মানটা হলো +1, অক্সিজেনের জারণ সংখ্যার মানটা হলো -1। এমাত্র কয়েকটি মৌলের জারণ সংখ্যার মান তুমি যদি মুখস্থ রাখো, দ্যাটস এনাফ ফর ইউ, এটা তোমার জন্য যথেষ্ট হবে। আমি সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হিসাব করব। দেখো, সাধারণত একটা যৌগের কেন্দ্রে যে পরমাণুটা থাকে তার জারণ সংখ্যা বের করা হয়। দেখো, যে ধরি সালফারের জারণ সংখ্যা x, সালফারের জারণ সংখ্যা, যার জারণ সংখ্যা বের করতে চাই আমরা তার জারণ সংখ্যা ধরে নিলাম x। এবার মনে রাখবে যে একটা যৌগের কোনো চার্জ থাকে না, একটা যৌগ সামগ্রিকভাবে চার্জলেস। কেন চার্জলেস, কেন চার্জহীন? কারণটা হচ্ছে এখানে যতটুকু ধনাত্মক চার্জ থাকে ঠিক ততটুকু ঋণাত্মক চার্জ থাকে, কোনো যোগফল কত হবে? 0 হবে। তাহলে এখানে দেখো, এই জন্য 0 লিখেছি আমরা। হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হলো কত? 2 গুণন হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, ব্র্যাকেট দিয়ে আমরা পাস করি। মানে আমরা কি করলাম? পরমাণু সংখ্যাকে জারণ সংখ্যা দিয়ে গুণ করলাম। দেখো, পরমাণু সংখ্যাকে আমরা জারণ সংখ্যা দিয়ে গুণ করেছি, পরমাণু সংখ্যাকে জারণ সংখ্যা দিয়ে গুণ করেছি। হাইড্রোজেন কাজ শেষ। নেক্সট আসো সালফার। সালফার কটা আছে? একটা আছে। সালফারের জারণ সংখ্যা কত ধরেছি আমরা? x ধরেছি, x। সালফারের কাজ শেষ। এরপরে অক্সিজেন আসে। অক্সিজেন আছে কয়টা? 4টা আছে, 4টা পরমাণু আছে। কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা কত জানা আছে আমাদের? -2। শেষ। সমান কত আছে? সমান 0, বা 2 + x - 8 সমান হচ্ছে 0, বা 2x - 6 সমান হচ্ছে 0, অর্থাৎ x সমান হচ্ছে +6। তাহলে আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হলো +6। তোমরা বই থেকে জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে যদিও অভিন্ন, তারপরেও কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে। যেটাই জারণ সংখ্যা সেটাই স্বাভাবিকভাবে যোজনী বলা হয়। নিশ্চয়ই সালফিউরিক অ্যাসিডে সালফারের যোজনী 6 ব্যবহার করা হয়েছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার হবে, গঠন হবে সালফারের যোজনী কত? 6। সালফারের যোজনী 6 মানে কত? সালফারের 6টি হাত। আশা করি একটা যৌগ থেকে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয় তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু বাসায় একটু চেষ্টা করবে। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা তোমরা বের করবে। একইভাবে ফসফরিক অ্যাসিড H3PO4, এখানে ফসফরাসের জারণ সংখ্যাটা বের করবে। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা জারণ সংখ্যা কিভাবে বের করতে হবে সেটা সুস্পষ্ট করে জানতে পেরেছো। এই জারণ সংখ্যা বের করার জন্য কঠিন কোনো বিষয় না। এই কয়েকটি মূল্যে জারণ সংখ্যার মান তোমাকে মনে রাখতে হবে। আর একটা যৌগ সমান 0, হাইড্রোজেন আছে 2টা, 2 গুণন +1 মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1। স্পষ্ট গণনা করে আমরা x এর মান কত পেলাম? 6 পেলাম। সালফারের জারণ সংখ্যা 6। আশা করি তোমরা আজকের আলোচনাটি যথাযথ বুঝতে পেরেছো। সামনের দিন আবারও অনলাইন ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। বন্ধুদেরকেও উপস্থিত থাকার জন্য তার আহ্বান প্রত্যাশা ব্যক্ত করে আজকে